বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যিনি বিএনপি করেন তিনিও বেশি দিন টিকবেন না। বলবো কেন? কারণ যে মুক্তিযুদ্ধ তাকে যে আপনি অস্বীকার করেন, যে বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধ, সেটাকে যে অস্বীকার করেন, তাহলে জিয়াউর রহমান কোথায়? উনি কি বাতাসে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল? তো আজকের বর্তমান প্রেক্ষিতে কি হয়েছে, যে যারা স্বাধীনতার নামটা মুছে দিতে চাচ্ছে তাদেরকে বুঝে হোক না বুঝে হোক বিএনপি যে কিছু বলতে পারতেছে না, এটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী নেতিবাচক দিকটা কোথায়? যে তাদের জিয়াউর রহমানও হারাই যাবে। দুঃখজনক হলে আমি বলতেছি, কারণ বীরুত্তমটা কোথা থেকে এসছে? বীরুত্তম তো খাইবার পাস স্বাধীন করতে গিয়ে হয় নাই, বীরুত্তম তো পানিপথের যুদ্ধ করতে গিয়ে হয় নাই, বীরুত্তম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে হয়েছে। আমি আপনার অনুষ্ঠানে বলেছি, সেটা আমরা অন্যায় করেছি। আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি না। বঙ্গবন্ধু যে খেতাব দিয়ে গেছে, হাত দিছি কেন আমরা? বঙ্গবন্ধু মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান তিনজনকে তাদের ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটের ভূমিকার জন্য তাদেরকে বীরত্তম দিয়েছে। আমি কেন মেজর জেনারেল জিয়াউর রহমানটা কাটতে যাবো? আমি যদি বুঝিও যে তিনি যুদ্ধ ঠিক মতো করেন না, আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি নাকি? আমার আব্বা খন্দকার ইসমাইলকে তার বাড়িতে সম্মান দিয়ে চেয়ার দিল। আমি ঘরে ঢুকে এসে বললাম, এই আপনি আমার চেয়ারে উঠেন, বাইরেন বাস। এটা কি হয়? Can I do this? এটাও তো বলছেন যে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী। আমি এখন ভদ্র ভাষায় কি কথা, সে তো ডুবাইছে। আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের আইন মন্ত্রী, তারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে খুশি করতে গিয়া, তেল মারতে গিয়া, তারা মানুষের মুক্তিযুদ্ধ খেতাব নিয়ে টানাটানি শুরু করছে। দরকার ছিল কি? কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এই কালচারটাই তো বাংলাদেশে চলছে। এই ধরনের এগুলোই তো, ছেলে মেয়েদের নিয়ে কথা বলছেন, মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন, এখন ঘুরে আসতেছে না জিনিসগুলা? আসছে। এখন আমি যদি এইটা নিয়ে কথা বলি, তাহলে কি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি নাকি? আমি তো এটাই তো মনে করা হয়। এই যে একজন আমাকে বললো যে আমি পলাতক নেতা। ইয়েস ভাই, আমি তো আশ্রয় নিয়েছি, অবশ্যই আমি পলাতক অবস্থায় আছি। কিন্তু আমাকে যদি ফিরতে হয়, তাহলে আওয়ামী লীগকে নিয়েই তো ফিরতে হবে। আমার পরিচয় তো আপনি বদলাইতে পারবেন না, আমি বদলাবো। আমি আওয়ামী লীগ অনিষ্ট চাই না, কিন্তু যেহেতু কোনো ফোরাম নাই, আজকে 10 মাস ধরে আমরা বাইরে, কোনো মতামত দেওয়ার কথা বলার কোনো জায়গা নেই। এই যে টেলিগ্রামের যে প্রোগ্রাম মিটিং গুলো হয়, ধরেন সেখানে সব জামাতের লোক ভরা। আপনি এই যে গতকালকের যে রংপুর জেলার যে কথাটা বললাম, যে এই লোককে দিয়ে এই প্রোগ্রাম সভাপতিত্ব করা হচ্ছে, সেই লোক ডাইরেক্ট জামাত এবং বিএনপির সাথে প্রতিদিন উঠা বসা করতেছে। তা আপনি তাকে দিয়ে কি পলিটিক্যাল পারপাসটা সার্ভ করবেন? রাইট? সো কোন নির্ভরযোগ্য ফোরাম নাই যেখানে আপনি দলের কৌশল বা কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। এটা দুঃখজনক। এখন আমরা দূরে আছি, আমরা কি করতে পারি? আমরা আওয়ামী লীগের যারা নেতা কর্মী, সমর্থক বা জনগণ, তাদেরকে বলতে পারি এটা হওয়া উচিত। ধরেন আপনি এবং ধরেন শারমিন চৌধুরী, মাসুদা ভাট্টি, নবনীতা, যারাই চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের কাজ কি শুধু এই সরকারকে সমালোচনা করা? আপনাদের কাজ এই দলটাকে কিভাবে শক্তিশালী করা উচিত, নট বিকজ আপনারা আওয়ামী লীগ করেন, বাট বিকজ আওয়ামী লীগটা জনগণের দল। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তিকে তার পাশে প্রয়োজন। সেই দলটা যাতে পরিশুদ্ধ হয়ে 1971 সালের ওই একই তেজোদ্দীপ্ত স্পৃহা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন? তৈল মর্দন করা ছাড়া, তেল মারা ছাড়া আর কিছু কি করতেছি? আমরা তেল মারছি না। আমরা এই যে আপনি কথা বলছেন, আমাদের চ্যানেলে আপনি কথা বলছেন, আপনার কথাগুলো পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নেই, বলেন। আমি বলছি শিওর, কিন্তু আমি বলছি যে আপনাদের আরো অনেক কিছু করার আছে, আমাদেরও আছে। এখন দিনের শেষে আওয়ামী লীগের সমানেত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এইভাবে কথাটা বলি, আচ্ছা এই কথাটা বলবো, একটু ঠিক করে বলেন। জি, ভেবে চিন্তে বলেন। আচ্ছা একবার চিন্তা করেন তো, এটা 2025 সাল। এখন ওবায়দুল কাদের সাহেব আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই হাঁটা দেখার পরে কোন বাবা বা মা তার সন্তানকে বলবে যে বাপ তুই বড় হইলে ওই ওবায়দুল কাদের মতো হাঁটবি? একটু ভিজুয়ালাইজ করেন তো। মানে নেতা তো হ্যাঁ, আপনি আপনার লাইভ প্রোগ্রাম একটু জিজ্ঞেস করেন তো, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বাবা মা স্বপ্ন দেখে বলে যে আমার সন্তান বড় হইলে তার নাম ওবায়দুল কাদের হবে? না, এটা এখন পর্যন্ত শুনেন নাই। যেদিন শুনবেন সেদিন মনে করবেন কিয়ামত চলে আসছে। আমি বাস্তবতা বলছি আপনাকে। নাকি তার মধ্যে সেই ধরনের কোন ব্যক্তিত্ব, গার্ডস বা নেতা, নেতৃত্ব দেওয়ার? আপনি তো আমার থেকে তাকে কম চেনেন না।
আমি আপনাকে জনগণের জায়গা থেকে বলছি। একটা তো রাজনৈতিক নেতা, দিনের শেষে জনগণের সমর্থন নিয়েই তো আপনাকে ক্ষমতায় যেতে হবে বা দেশে ফিরতে হবে। তো এখন ধরেন আমি যেটা বললাম যে একজন অনুকরণীয় অনুসরণীয় মানুষ যদি আপনি সামনে না দেন, যারা দেখে সবাই তো আর বলবে না, ধরেন কোটিতে একজন বললো যে আজকে আমার সন্তান হয়েছে, তার নাম আমি রাখবো ওবায়দুল কাদের। ধরেন মুজিবুর রহমান অনেক নাম পাবেন, জিয়াউর রহমান অনেক নাম পাবেন না? হ্যাঁ, কিন্তু হাসিনা, শেখ হাসিনা প্রচুর নাম পাবেন। ঝড়ের মধ্যে জন্ম হয়েছে, বাচ্চার নাম রাখছে শেখ হাসিনা। নেত্রী তখন প্রধানমন্ত্রী ছিল না, আমি জানি, আমি বলতেছি আপনাকে। বন্যা হয়েছে, বন্যার মধ্যে জন্ম হয়েছে, নেত্রী নৌকা দিয়ে গেছে, গিয়া ত্রাণ দিছে, বুঝলেন? বা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার নাম রাখছে হাসিনা। শেখ হাসিনা তো রাখতে পারে না, হাসিনা রাখছে। ভালোবাসা, মনে করছে অনুসরণ, অনুকরণীয়, তাই না? তো আমি আপনাকে বলছি যে আমরা কি দ্বারা করাচ্ছি মনে করতেছেন? এত বড় যে একটা গ্যাপ হয়ে গেছে, আমরা বারবার শুধু আমাদের এই চক্রান্ত হয়েছে, হ্যান হয়েছে বলতেছি, আমাকে ফিরতে হইলে কাকে লাগবে? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, বাংলাদেশের জনগণ কাকে লাগবে আপনি বলেন? যদি বাংলাদেশের জনগণকে লাগে, তাহলে 2018 সালের নির্বাচনটা হয়েছে, ঠিক আছে? 2018 সালের নির্বাচনে যার বয়স 18 ছিল, তার বয়স আজকে কত আপনি একটু হিসাব করেন? 25। এই 25 বছর বয়সের ছেলেটার জার্গন বা ভোকাবুলারির কোন জায়গায় আপনি যার নাম বললাম তাকে নিয়ে কোনো পজিটিভ কথা আপনি খুঁজে পাচ্ছেন? তা তাইলে সে কি আওয়ামী লীগের বাইরে? আওয়ামী লীগ কি ওই 25 বছর বয়সের ছেলের জন্য না? আওয়ামী লীগ কি 2024 সালের যে নির্বাচন আমরা নিজেরা ফানি মারামারি করলাম, মানে আসল গুলি না, পানির গুলি, ওয়াটার পিস্তল দিয়ে খেলাধুলা করলাম, সেখানে যেই বাচ্চাটা ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, এইভাবে বলি, ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, আওয়ামী লীগ কি তার জন্য না? সুতরাং আমার ভিতরে কি কোনো পরিসংখ্যানের জায়গা থাকবে না? আর আমি এই কথা বললে আমি কি বিরুদ্ধে চলে গেলাম? আপনি বুকে হাত দিয়ে কাউকে বলেন তো আমার সামনে এসে বলতে যে আমি অন্যায় কোনো কথা বলতেছি? এখন যেভাবে আছে, যেভাবে আমাদের সংসদ চলছে, যেভাবে রাজনৈতিক দলগুলো চলছে, সেটা হচ্ছে নেতার বিরুদ্ধে, নেতাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, যা কর্মসূচি হচ্ছে তাই মানতে হবে, সেটাই মানা উচিত। সেটা তো অন্য কথা, সেটাই তো হচ্ছে এটা বলার জন্য। সে যদি কেউ দাসখত কেউ দিয়ে থাকে সেটা অন্য কথা, আমি তো দেইনি, আমি স্বাধীন মানুষ, আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি, আমি আওয়ামী লীগকে মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের জনকল্যাণের একটা দল। আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করে নাই এবং বাংলাদেশের মানুষের সামনের দিনের সুস্থতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, আর্থসামাজিক প্রেক্ষাপটে আরো এগিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এই তিনটার বাইরে তো আমার কোনো কথা নেই। কিন্তু আমি তো বলছি ওবায়দুল কাদের আওয়ামী লীগ না, আই এম সরি। আমি এটা একটা রাজনৈতিক পদ, এটা একটা গণতান্ত্রিক পদ। আমি মনে করছি যে ওনাকে দিয়ে কোনোভাবে আপনি সংগ্রাম আন্দোলন জমাতে পারবেন না, ইম্পসিবল। এটা কারণ আছে, কারণ বলি, কারণ দলের মধ্যে যারা দলবাজ, ধরেন সৈয়দ আশরাফ সাহেবের কিন্তু কোনো গ্রুপ ছিল না। জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, ওনার কিন্তু কোনো গ্রুপিং ছিল না। ওনার শেখ হাসিনা ছিল, বঙ্গবন্ধু ছিল। আমাদের জিল্লুর রহমান সাহেব, হ্যাঁ, ওনার নিজ এলাকায় ভৈরব ওইসব জায়গায় কিছু গ্রুপিং এর, কিন্তু ওভারঅল এই দলের মধ্যে ওনার কোনো গ্রুপিং এর বিষয় ছিল না। কিন্তু পরবর্তীতে যিনি সাধারণ সম্পাদক, তিনি গ্রুপিং এর এত তীব্রতা প্রদর্শন করলেন যে আজকে এই সংকটের সময় উনি যখন দায়িত্ব পালন করছেন, উনি কি গ্রুপিং এর বাইরে আসতে পারতেছেন? ওনার যারা দায়িত্ব পালন করছেন না, উনি আছেন তো। ওনার যারা শ্যাডার, যারা টাকা পয়সা খেয়ে কমিটি দিছে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা, টাকা পয়সার বাইরেও আরো অনেক সুযোগ সুবিধা পাইছে, হ্যাঁ, এগুলো বললাম না, মুখ খারাপ হয়ে যায়। তারা কি এটাতে বেরিয়ে আসতে পারবে? আপনি কি পারবেন উজ্জীবিত করতে? হচ্ছে আপনাকে জিজ্ঞেস করি, আপনার দরকার নেই আওয়ামী লীগ করার, আপনি তার যে কোনো একটা বক্তৃতা বা বক্তব্যে আপনি উজ্জীবিত হয়েছেন, আপনি ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? এই পয়েন্টটাই আমি আসি। বাংলাদেশের কোন নেতা নেত্রীর বক্তব্যে কি কোনো ছেলে মেয়ে উজ্জীবিত হয় বা ভবিষ্যতের কোনো দিক নির্দেশনা পায় বা কোনো মোটিভেশনাল স্পিচ থাকে, কোনো কথা থাকে সেরকম? একটু এক্সাম্পল কোন? আপনি যখন ধর্ম নিয়ে রাজনীতি করবেন তখন তার মোটিভেশনাল বক্তব্য দেওয়া লাগে না, তখন কাজটা সহজ হয়ে যায়। আপনি ধর্মান্ধ একজন ব্যক্তিকে আরো ধর্মান্ধ বানিয়ে দিচ্ছেন, সহজ, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন নিজের স্বাধিকার, সার্বভৌমত্ব, নিজের মুক্তির বিরুদ্ধচারণ করা কোনো দল নিয়ে কাজ করবেন, তখন কাজটা সহজ হয়ে যায়। আর যখন পিছিয়ে পড়ে থাকা লাঞ্ছিত মানুষকে উজ্জীবিত করে নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবেন, যেটা আওয়ামী লীগ করছে, সেখানে অবশ্যই ওই ধরনের মোহিত করার বক্তব্য দেওয়ার নেতাদের প্রয়োজন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশে ভালো বক্তব্য দেওয়ার লোক কি হারিয়ে গেছে? তারা নাই কেন আওয়ামী লীগের ফোরফ্রন্টে, প্রথম সারিতে নাই কেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অন্য বড় নেতাদেরকে জিজ্ঞাসা করেন না, তারা উত্তর দিক। আপনারা এখানে যারা এসে কথা বলে, তাদের কথা নিয়ে শুধু আপনি নির্মোহভাবে একটা পরিসংখ্যান ছাড়বেন
যে ওনার কথা বলার মান কেমন। গালিগালাজ বাদ দেন, নেন না। আমরা তো রাজনীতির সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মানুষ তো কথা দিয়ে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, যুদ্ধ শুরু করে দিতে পারে। সেই কথা বলার যারা লোক, যারা মানুষকে বোঝাবে যে আওয়ামী লীগ কেন, বাংলাদেশ কেন, ধর্মনিরপেক্ষতা কি, সমাজতন্ত্র কি, গণতন্ত্র কি, সামাজিক ন্যায় মর্যাদার ব্যাপারটা কি, মুক্তিযুদ্ধের চেতনা কি, সেই লোক কোথায়? আপনার প্রোগ্রাম তো আমি দেখি, আইসার ক্ষমতা ছাড়া তো আর কোনো আলাপ নাই। অমুকে গলি ফুটাইছে, অমুকে মারছে, ক্ষমতা যাইতে হবে, ফিরবো, হ্যান হবে, তেন হবে, এই চলতেছে। This is not acceptable. This is not how it works. আচ্ছা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনাকে আমি এই মুহূর্তে আরেকটা কথা যুক্ত করতে চাই। হ্যাঁ, অতীতের আমাদের যে রাজনীতিবিদরা এখন এক্সিস্ট করছেন, বা অতীতেও যারা ছিলেন, ক্ষমতায় ছিলেন, ক্ষমতার বাইরে ছিলেন, ক্ষমতার বাইরে এখনো যারা আছেন, তারা ঠিক আছে বিচ্ছিন্নভাবে কথা বলে, কোনো চরিত্র গঠন, আদর্শ নাগরিক কিভাবে হবে, সেই ধরনের কোনো দিক নির্দেশনা নতুন প্রজন্মের জন্য থাকে না কারো বক্তব্যে। এখন আমাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন, অনেকে বলছেন যে তার কথায়, তিনি যে একজন নোবেল লরিয়েট, তার কথায়ও আগামী প্রজন্ম, শিক্ষার্থীরা কেউ যে উজ্জীবিত হবে, অথবা তার কাছ থেকে কিছু শিখবে, অথবা আন্তর্জাতিকভাবে তার বক্তব্য নিয়ে আলোচনা হবে। তিনি এমন স্পিচ দিলেন যেটা ইন্টারন্যাশনালি সবাই আলোচনা করবে, এটার উপর গবেষণা হচ্ছে। সেই ধরনের কোন কথা কি এখন আমাদের প্রধান উপদেষ্টার কাছে শুনতে পাচ্ছেন? আমি আপনার সাথে 100% একমত। এবং যেহেতু সে নিজেকে অনুকরণীয়, অনুসরণীয় বানাতে পারছেন না, সেখানেই তো আওয়ামী লীগের সুবর্ণ সুযোগ। আপনি কি কোথাও দেখতেছেন যে আমি ক্ষতিকারক কোনো কথা বলতেছি? আওয়ামী লীগের যা আছে তা তো ওনার নাই। আওয়ামী লীগের 64 জেলার হাজার শত শত উপজেলা, হাজার হাজার ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে তো রাজনৈতিকভাবে সচেতন নেতা আছে, কর্মী আছে, যারা মানুষকে বিমোহিত করতে পারে, যারা মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, যারা মানুষকে উজ্জীবিত করতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত কি ডক্টর ইউনূস দিবে যে আমরা তাকে কাজে লাগাবো কিনা? এটা তো সিদ্ধান্ত আসতে হবে আমার দলের ভিতর থেকে। আমি তো সেটাই বলতেছি যে এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ। কারণ এই যে জুলাই আগস্ট আন্দোলনের কথা বলে 10 মাস উনি মব ভায়োলেন্স ছাড়া, মানুষকে হত্যা করা ছাড়া, মানুষকে ব্যথা দেওয়া ছাড়া, নির্যাতন করা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া আর কি উপহার দিতে পারছেন? তো সেই জায়গায় আমাদের একটা গ্যাপ তৈরি হলো না, সেখানে আমাদের একটা কাজ করার সুযোগ হলো না। সেই জায়গায় আমাদের ঠিক আছে, আপনি আপনাকে মিলিয়েই বলছেন, আপনারা কোনো কর্মসূচি আপনাদের নেতৃত্ব পর্যায়ে কোনো আলোচনা হয় না? একজন কর্মী জিজ্ঞেস করছেন যে আমি কেন দেশে নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি তো নামে নেতা ভাই, আমার পদ কি আওয়ামী লীগে? আমি কি? আমি জানি, আমি দেশে না থাকা কিছু যায় আসে না। যারা থাকলে যায় আসে, তারা কোথায়? অথবা যিনি বলতেছেন তিনি যদি, আমি তাকে রেসপেক্ট রেখে, এটা একটা মিথস্ক্রিয়া হচ্ছে আপনার অনুসন্ধানে, তিনি যদি সুনির্দিষ্ট ভাবে বলতে পারেন যে হ্যাঁ আপনি আওয়ামী লীগের নেতা হিসাবে এই পদে থেকে এই কাজ করেছেন, এই ক্ষমতা, ভেরি গুড। সেটা তো না। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম কারণ আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমার কোনো পদ নাই। হ্যাঁ, আমার একটা উপজেলা কমিটিতে ছোট একটা পদ আছে, ওটা তো অনেকেরই থাকে, মানে এগুলা নীতি নির্ধারণী পদ নয়। আমার জেলা কমিটিতে সদস্য পদ আছে, এটা নীতি নির্ধারণ। আমি হাজার হাজার, এই যে ডক্টর আব্দুস সোহান গোলাপ হাজার হাজার সহ সম্পাদক বানাইছে, যারে পাইছে তার কার্ড বানায়, আওয়ামী লীগের কর্মী নাকি কার্ড বানায়। আচ্ছা, গোলাপ সাহেব এখন কোথায়? গোলাপ সাহেব এখন কোথায়? জেলে। আমার কথা শেষ করতে দেন একটু। হ্যাঁ, আমার একটু শেষ করতে দেন। এই যে কেন্দ্রীয় উপকমিটি, যেখানে ট্যালেন্টেড মেরিটোরিয়াস ছাত্রলীগের নেতা কর্মীদের থাকার কথা, যারা সুনির্দিষ্ট বিষয়ের উপরে কাজ করবেন, তাদের সেখানে হাজার হাজার লোককে ঢুকানো হয়েছে। এমন সব লোককে ঢুকিয়েছে যাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে চিনতাম, যারা আওয়ামী লীগের গালি পারতো, তারাও ঢুকছে, টাকা দিয়ে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে ওইটা তো নীতি নির্ধারণী পদ না। আমার কথা হচ্ছে যে যারা নীতি নির্ধারক, তারা যদি নীতি নির্ধারণের জায়গায় থাকেন, তাদেরকে তো দেশে আগে যেতে হবে। আমি নিজে সারেন্ডার করে নিচ্ছি। এখন আগামীকালকে যে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে এটা তোমার দায়িত্ব, আমি আজকে আপনার সামনে কথা দিয়ে গেলাম আমি দেশে যাব, ওকে, বাট আমাদের কথা বলার জায়গাটা কোথায়? ফোরামটা কোথায়? আপনি বলেন। আমি যদি আজকে আপনাকে প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে একটা কথা বলি, আমাকে তো অনেকে গালি মারবে, বাট কথাটা তো অযৌক্তিক হবে না। আমি একটা ফেসবুকে লেখাটা পড়েই আপনাকে বলছি, এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে এটা কি মারাত্মক কথা, যে 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা
ইংরেজ ঔপনিবেশিক শক্তি এবং মির্জাফরের হাতে পরাজিত হন, এবং এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীন সালতানাতের যেই জায়গাটা সেটা সেই সূর্য অস্তমিত হয়। অথচ জাগ্রত বাঙালির মাঝে বাঙালি মুসলিম এবং বাঙালি জাতিসত্তার মানুষদের স্বাধিকার, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। কোথায়? পরাধীন বাংলায়, কারণ তখন আমরা পাকিস্তানের অংশ। কতগুলো 23শে জুন আমরা পালন করেছি ওই পরাধীন পাকিস্তানে এবং স্বাধীন বাংলাদেশে। আজ কি দুঃখের ব্যাপার, কি নির্মম পরিহাসের বিষয় যে যেই ইংরেজদের কাছে 23শে জুন 1757-তে আমরা স্বাধীনতা হারালাম, সেই ইংরেজদের মাঝে গিয়ে এই 23শে জুন আমাদেরকে ঘটা করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে। অথচ আমার হিসাবে 30 থেকে 40 হাজার বাঙালি আওয়ামী লীগের নেতা কর্মী ভারতে অবস্থান করছে, কিন্তু ভারতে আমরা একটা অনুষ্ঠান করতে পারিনি। এটা আমার প্রশ্ন না, আমার কিছু যায় আসে না, আমি আওয়ামী লীগই করবো। কিন্তু যিনি মাঝামাঝি জায়গায় আছেন, আশার আলো দেখতে চান, তিনি যখন প্রশ্ন করেন যে ভারত আপনার পরম মিত্র, আপনি ভারতে একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারলেন না কেন? আপনার 40,000 নেতাকর্মী সেখানে আছে। যদি 40,000 নেতাকর্মীর হাতে ছোট ছোট একটা করে লাঠিও থাকতো, এটা প্রতীকী হইতো যে একটা করে বন্দুক নিয়ে দেশে ঢুকলেও তো দেশ দখল হয়ে যায়। নেতাকর্মীর সাহস পেত না? আপনার সাথে হিসাবটা মিলান, কেন হলো না বলেন? কানাডাতে হয়েছে এখন। হ্যাঁ, ওই কানাডা করছেন তো বুঝলাম, এই যে এগুলো দেখছি, কিন্তু আমি যেটা বলতে, আপনি তো বুঝতে পারছেন ফলাফল, কনসিকুয়েন্সের ব্যাপার। আমার ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ন্যূনতম 40,000 নেতাকর্মী আছেন। তাহলে আপনি ওখানে প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করলেন না কেন? ভার্চুয়ালি করতেন, ভার্চুয়ালি করতেন, ফিজিক্যালি না করেন, ভার্চুয়ালি করতেন, অসুবিধা কোথায় ছিল বলেন? আচ্ছা, এবার আপনাকে বলি, নেতাকর্মী জায়গা থেকে বলছি। আমার নেত্রী, তিনি তো প্রচন্ড প্রাণনাশের ঝুঁকির ভিতর থাকেন, ঠিক আছে? ওনাকে বাদ দিয়ে কথাটা বলি, হ্যাঁ, উনি দিল্লিতে আছেন, নিরাপদ আছেন, উনি নিরাপদ থাকুক, এটাই আমরা চাই। উনি ওনার চেহারা দেখাতে পারছেন না, উনি অডিওতে বক্তব্য দিচ্ছেন, দ্যাটস ফাইন। তাহলে অন্য নেতারা চেহারা দেখায় না কেন? দলের যিনি সাধারণ সম্পাদক, তিনি যদি একটা ভিডিওতে এসে বক্তব্য দিতেন, তাহলে লোকে না বুঝতো ওনার চেহারায় কি জোরটা আছে। আপনি রাজনৈতিক নেতৃত্ব কি শুধু কথা বলা? চেহারার প্রয়োজন নাই? বঙ্গবন্ধুর দিকে তাকায় দেখছেন, মনে হইতো না যে সূর্য আলো টিকটায় টিকটায় পড়তেছে? কি চেহারা, কি দাঁড়াইতো, কি পশ্চাৎ, এগুলোর কোনো মূল্য নাই ভাই। আপনি 2025 সালে আপনি সংকটকালীন একটা দলকে তার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, অথচ হোয়াট ইজ গোয়িং অন? ইউ টেল মি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি গণমাধ্যম কর্মী, আপনি তো কারো প্রশ্ন করলেন না। আমি তো আসলে লজ্জিত। আপনি তো ইন্ডিয়া কাউকে ফোন করে জিজ্ঞেস করলেন না যে আপনি 23শে জুন কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কলকাতায় করলেন না, কেন আপনি দিল্লিতে করলেন না? এই জন্যই যে আপনাদের দায়িত্ব কি আপনারা পালন করছেন? আপনি যেখানে ছিলেন আপনারা করেছেন, আমারে বলেন। আপনি যেখানে ছিলেন আপনারা করেছেন? ধরুন আমরা তো আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত না। অবশ্যই করেছি। আমি তো আবার বললাম যে am I the policy maker? Did you employ me as the policy maker? আচ্ছা, আপনাকে একজন কর্মী হিসেবে যদি ধরে নেই, আপনি কর্মী হিসেবে আমাকে ফোন করে বলেছেন যে 23শে জুন নিয়ে কথা বলবেন, আপনি আমাকে অনুষ্ঠানে ডেকেছেন, তা আমি আমার কাজটা করছি না? আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি আমার চেহারা দেখাচ্ছি না, আই এম ডুইং মাই পার্ট। এখন আপনি বড় বড় নেতাদেরকে আগে নিছেন, আমাকে পরে নিছেন, এই জন্য 23শে জুনের পরে ডাকছেন, কিন্তু আমি তো 23শে জুন নিয়ে কথা বলছি, এটাই তোমার দায়িত্ব। এরকম আওয়ামী লীগের বহু নেতা কর্মী আছে, কেউ দেশে করতে চায়, কেউ দেশের বাইরে করতে চায়, সুযোগ পাইলেই করবে। আপনি মনে করেন আপনার প্রোগ্রামে যখন আপনাকে ডেকেছেন, আমি ধানমন্ডি 32 নম্বর নিয়ে প্রতিবাদ করেছি না? করেছি, কিন্তু ধানমন্ডি 32 নম্বরের যে এমপি, সে তো প্রতিবাদ করতে পারে নাই। আমি তুলনায় যেতে চাচ্ছি না। ধানমন্ডি থানা ইউনিটের যিনি সভাপতি সেক্রেটারি, বা তার উপরে যে ঢাকা মহানগরের যে নেতা বেচারা আছেন, বা কেন্দ্রীয় যে নেতারা আছেন, তারা তো কেউ তাদের ফেসবুকে এসে প্রতিবাদ। অবশ্যই সবচেয়ে ভালো হইতো যে হাতের লাঠি নিয়ে আমি দেশে গিয়ে মারপিট করতে পারতাম, পারতেছি না ভাই, সেটা স্বীকার করছি। কিন্তু এটা হাদিসে তো বলা আছে যে প্রতিরোধ করো, না পারলে প্রতিবাদ করো, আর প্রতিবাদ না করতে পারলে ঘৃণা করো। তা আমি অ্যাটলিস্ট প্রতিবাদটা তো করতেছি, প্রতিরোধ করতে পারি নাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে কথাটা তুললেন যে ভারতে আপনাদের হয়তো 40,000 নেতাকর্মী সেখানে আছে, এটা তো দুঃখের বিষয় আসলে। সেখানে কেন 23শে জুনটা পালন করা হইল না এই প্রথমবারের মতো? আমি ভারতে নাই, আপনি জিজ্ঞাসা করেন। আমি তো ভারতে নাই, আপনি জিজ্ঞাসা করেন।
এটা তো আপনার দায়িত্ব। ইউ শুড আস্ক দেম। এটা 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 কেন ইম্পর্টেন্ট আমি বলি, সিগন্যালটা কি বহন করছে। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া আওয়ামী লীগের যে কোনো নেতা কর্মী, এরা তো সাধারণ নয়, তারা কিন্তু অনেক সচেতন রাজনৈতিকভাবে। তাদের মাথায় আছে যে ভারত তাদের পরম মিত্র, তাদের মাথায় আছে যে আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ দল, সাম্প্রদায়িকতা বিরোধী দল, তাদের মাথায় আছে তারা মৌলবাদ বিরোধী দল। তো সেই দলকে আপনি যে আশ্রয় দেন, তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে না বা করছে না, ক্যান ইউ আনসার? এর জন্য কি আমি আওয়ামী লীগ বিরোধী হয়ে গেলাম? আরে ভাই, যে ইংরেজরা আপনার পাশ ভরে দিল আপনারা, সেখানে আপনি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন? হ্যাঁ, কি জিনিসটা করবেন না কেন? করবেন, কিন্তু যেটার সাথে আপনার স্বাধীনতার সরাসরি সংযোগ, সেখানে করবেন না। আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, এটা মানে আপনি প্রশ্ন করবেন। যে কথাটা বললেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ভারতে পালন করা উচিত ছিল, ইউ আর রং, উচিত ছিল না, প্রয়োজন ছিল। ওকে, প্রয়োজন ছিল। কারণ আপনি যদি মনে করেন আপনি অপরাধী নন, আপনি যদি মনে করেন আপনি সঠিক জায়গায় আছেন, তাহলে তো গ্লানি, এত লজ্জার কি? আর অবশ্যই জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের যে ঝুঁকি, সেই ঝুঁকির তুলনায় আমার ঝুঁকি কিছুই না। সুতরাং আমি কেন চেহারা ঢেকে বোরখা পইরা কথা বলার মতো ইয়ে করবো? আমি নিজের এত বড় মনে করতেছি কেন যে আমি আমার চেহারা ঢেকে কথা বলবো? একমাত্র শেখ হাসিনা বলবেন, হয়তো বা তাকে সেখানকার নিরাপত্তা সংস্থা বা কেউ একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনার নিরাপত্তার জন্য এভাবে চলতে হবে। ইয়েস, ইট ইজ ভ্যালিড ফর হার, উনি এভাবে কথা বলবেন। বাকিরা চুরি পরে ঘুরতেছেন, বোরখা পরেন, কেন আপনার চেহারা দেখবে না? আপনার প্রতিবাদে, আপনার শব্দ চয়নে যে একটা ক্ষোভ, একটা ক্ষিপ্রতা, একটা শক্তি আছে, এটা কেন আপনার নেতাকর্মী দেখবে না? অবশ্য এটাও বাস্তব। এখানে সমস্যাটা কোথায়? আমরা কাদের সাহেব বক্তব্য দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বক্তব্য দিয়েছে, কারো ভাই আপনি শুনেন, আমি তো আর অত কিছু বুঝি না। কিছু বই টই পড়ছি, ধরেন বিভিন্ন যুদ্ধের ইতিহাসের বই, বিভিন্ন উপাখ্যানের বই, হ্যাঁ, বিভিন্ন অ্যাডভেঞ্চারের বই। আমি ভাই এরকম কোনোদিন এই বাথরুমে লুকায় থাকা এইসব টাইপের গল্প দিয়া বক্তৃতা, এগুলো ভাই আমি ইতিহাসের কথা খুঁজে পাই নাই। আপনি মনে করেন যেই পলিসিতে বা যেই থিওরিতে সেকেন্ড টায়ারের নেতৃত্ব, দ্বিতীয় সারির নেতৃত্ব চলতেছে, তাতে করে যদি আমরা সফল হই আগামী দিনে, তাইলে রাষ্ট্রবিজ্ঞানের যারা বই লিখছেন, ইতিহাসের যারা বই লিখছেন, তারা মারা যাওয়ার পরও আবার নতুন করে জীবিত হইয়া চেয়ার থেকে পড়ে যাবে। এটা কোনো সম্ভব না। আরে ভাই, আপনার দৃষ্টিতে কোনো আন্দোলন হচ্ছে না, কোনো প্রকার দিক নির্দেশনা থাকছে না কারো কথা? আমি আপনার একটা কথা বলি, পৃথিবীতে তো পুরুষ আছে, নারী আছে, ট্রান্সজেন্ডার আছে। এখন পুরুষ যদি ট্রান্সজেন্ডারের মতো হাঁটে, হ্যাঁ, তারে দিয়ে তো আপনি কোটি মানুষের নেতৃত্ব দিতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি জি জি, এত তীব্রভাবে বলতেছি কারণ এখন তো বাঁচা মরার বিষয়, বুঝছেন না? আমার তো বিদেশে মারা যাইতে চাই না, আমার কবর বিদেশে হোক সেটা চাই না। আমি খারাপ হইতে পারি, আমাকে দর্শক অনেক গালি দিতে পারে, কিন্তু আমি ভাই ওনার যে মাটি, আমি ওই মাটির পাশেই তো মারা যেতে চাই। এটা আমার জীবনের একটা স্বপ্ন। আমার তো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমার একটা সমাজ আছে। বুঝলাম আমি খুব খারাপ, আমি ডাকাইত, তো ডাকাইতেরও তো একটা ডাকাইতি সমাজ থাকে। তা আমি আমার বাংলাদেশের ডাকাইতি সমাজে মারা যেতে চাই। যদি সেটা হয়, তাহলে যদি শির দ্বারা সোজা করে দাঁড়ানো কোনো লোকের নেতৃত্বে বা দায়িত্বে যদি না পড়ে, তাহলে আমরা ফিরবো কিভাবে? এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন করার জন্য কি আমি জামাতি হয়ে যাবো, বিএনপি হবো বা আওয়ামী লীগ? না, নট এট অল। কারণ এই প্রশ্নের উত্তর তো আসছে না। এবং সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগ শত শত লক্ষ লক্ষ ভালো কাজ করেছে, কিন্তু যারা খারাপ কাজ করেছে তাদেরকে নিয়েই যদি আপনি আবার ফেরেন, তাহলে আর কেউ টিকতে পারবে দেশে? আচ্ছা, এই মুহূর্তে সুযোগ দিছে, ভালো কেউ ব্যর্থ হয়, তখন তাকে সে বাদ দিয়ে অন্য কোনো অপশন খুঁজে, অন্য কাউকে খোঁজে। তো সেই জায়গায় অবশ্যই আওয়ামী লীগ তো সন্ধানের খাতায় তার নাম থাকবে। এত বড় দল, এটা তো হারিয়ে যাবে না, আমরা ফিরবই। এখন কথা হচ্ছে, আমি যদি শুধুমাত্র নিজেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ধরি, এবং ধরেন নির্বাচন হলো, নৌকা মার্কা একটা নির্বাচন হলো, আমি ভোট দিতে গেলাম, আমি কাকে ভোট দিব? নৌকাতে তো ভোট দিব। সেই জায়গার থেকে কথাটা বলি, 15 বছর ক্ষমতায় থাকার পরে যেভাবে আমাদেরকে পালাতে হয়েছে দেশ ছেড়ে, এবং যেভাবে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং আমাদের স্বাধীনতা সপক্ষের যে বিশ্বাসের জায়গাগুলো একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ধ্বংসের মুখোমুখি হচ্ছে বা হুমকির মুখোমুখি হচ্ছে,
সেই জায়গা থেকে যদি ন্যূনতম শিক্ষা আমরা পেয়ে থাকি, তাহলে আগামী দিনে আমরা যেভাবেই ফিরে আসি না কেন, এই একই পরিণতি যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ভালো নেতৃত্বের ওই জায়গায় প্রয়োজন যে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফিরে আসবেন, যাতে আপনাকে আর কেউ কোনোদিন এভাবে দূর দূর করে নিজের ঘর থেকে তাড়িয়ে না দিতে পারে। এখন একান্ত লজ্জাশরম না থাকলে আমার কথাগুলো খারাপ লাগবে, এটা বাস্তব। কারণ আমি তো আর দর্শকের সাথে ঝগড়া করবো না, কারোর সাথে ঝগড়া করবো না। আমার কথা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করেন, আপনি আমার পদ কেড়ে নেন, তারপরেও আমি যে নৌকাকে ভোট দেবো এটা তো আপনি কাটতে পারবেন না, আমার হাত তো আমার কাছে। আপনি 2018 সালের ভোট কোন একভাবে হয়ে গেছে এটা অন্য কথা, কিন্তু আগামী দিনে বিশ্বাস করি ভোটগুলো তো হবে, আমি তো ভোট দিতে পারবো, আমি নৌকায় ভোট দিব। বা 2024 সালের দামি ভোট যাই হয়েছে ওগুলোর ভিতরে ঢুকতে চাচ্ছি না। আপনি মনে করেন আমরা একটা ন্যারেটিভ দ্বারা করিয়েছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেবকে উনি বীর মুক্তিযোদ্ধা, ওনাকে জুতা মারা হলো কেন? আচ্ছা, আমাদের তো ন্যারেটিভের কয়েকটা লেয়ার থাকা দরকার। আপনি আমি তো বাঙালি, আমরা তো ছোট থেকে বড় হয়েছি, সিগারেটটাও আমরা একজন মুরব্বীর সামনে খাই না, রাইট? এটা বাস্তব। একজন মুরব্বী একটা ঘরে ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই, যারা ভদ্র, এটাই আমাদের সামাজিক অনুশাসন বলুন বা রীতি। তো সেই জায়গা থেকে আপনি নুরুল হুদা সাহেব, যিনি একজন পিতৃতুল্য মানুষ, তাকে কি জুতা মারতে পারেন? তার জন্য কি মুক্তিযুদ্ধ হওয়া লাগে? আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কি শুধু মুক্তিযোদ্ধার দল? যে মুক্তিযুদ্ধ করেনি তার দল না? তাইলে 80 বছর বয়স্ক একজন বৃদ্ধ যিনি যুদ্ধ করেন নাই, তিনি যখন নুরুল হুদাকে দেখে ভয় পায়, জানি এই কোন দেশে আছি যেখানে একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে জুতা মারা যায়, সেই জায়গায় আওয়ামী লীগের প্রতিবাদটা কোথায়? আমি খুব ক্যাটাগরি, আমাকে একটা একটা করে বলতে দেন। এবং আমি আপনার কাছে বলছি, যে লোকটা নুরুল হুদা সাহেবের মুখে জুতা মেরেছে না, ওর ছেলে মেয়ে ওকে বড় হয়ে জুতা মারবে, আমি আপনার বললাম, ওর বয়সে। এটা ঈসা আলাইহিস সালামও বলছে, এটা হযরত মুহাম্মদ বলছে, এটা বাইবেলও বলা আছে যে তুমি যার সাথে যেরকম ওইটা পাইবা। ওই যে লোক জুতা মারছে, আপনি আজ আমার কথা লিখে রাখেন, হ্যাঁ, ওই লোকের ছেলে মেয়ে বড় হইয়া ওরে মানুষজনের সামনে জুতা মারবে। ইউ টেক ইট ফ্রম মি। বলা হয় না, একটা কথা তো বলা হয় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যারা দেয় তারা নিজেরাও একসময় বৃদ্ধাশ্রমে যাবে। হ্যাঁ, যাবে, হ্যাঁ, একদম। আমি বললাম আপনাকে, আওয়ামী লীগের ন্যারেটিভ একটা হবে পুরো সমাজের জন্য, যেখানে মুক্তিযোদ্ধা না, যিনি হয়তো বা ধরেন কোন ডাকাই চোর, সবাইকে মিলাই একটা ব্রড স্পেকট্রাম একটা ন্যারেটিভ থাকতে হবে। এটা রাজনৈতিক দল। এই জন্য তো বঙ্গবন্ধু সফল হয়েছিলেন। বঙ্গবন্ধুকে বলেছিলেন যে দেশ শুধু খন্দকার ইসমাইলের জন্য স্বাধীন হবে। তিনি তো বলেছিলেন যে যে যুদ্ধ করবে ওর জন্য স্বাধীন হবে, যে করবে না তার জন্য স্বাধীন হবে, রাইট? এখন আসেন, আমাদেরকে মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করার সময় খুব সতর্কভাবে করতে হবে, যাতে এমন কোনো কিছু না করে বসি যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা এই মুক্তিযুদ্ধ শব্দটা শুনলে আতঙ্কিত হয় বা ঘৃণা করা শুরু করে। এই কথাটা খুব সংবেদনশীল। আমি কি বলতে চাচ্ছি, যে আপনি মুক্তিযোদ্ধা বলে কোনো অন্যায় করতে পারবেন সেটা তো না। সুতরাং যদি আপনি অন্যায়কারী হন, তাহলে আল্লাহর বাস্তে তাকে আর মুক্তিযোদ্ধা জিনিসটা মিলায়েন না। তাহলে হবে কি, আমার মুক্তিযুদ্ধটা ছোট হয়ে যাবে। প্লিজ, আমি আল্লাহর কাছে মানে আপনাদের মানে পা ধরা তো জায়গা নাই, আমি অনুরোধ করে মিনতি করে বলতেছি। কারণ এই দেশের একটাই মাত্র সম্বল আছে, সেটা হচ্ছে নিজের পরিচয়। সে পরিচয় কি? স্বাধীনতা। এখন যেই লোক লক্ষ কোটি টাকা পাচার করছেন বিদেশে, তিনি মুক্তিযোদ্ধা হতে পারেন, কিন্তু তাকে যদি বারবার মুক্তিযোদ্ধা বলে আপনি এটাকে তার এই গ্লানি বা অন্যায়টাকে যদি নিয়মান করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে কাজের কাজ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বিতর্কিত করে ফেলবেন। প্লিজ স্টপ দিস। মুক্তিযুদ্ধের জায়গায়, মুক্তিযোদ্ধার জায়গায়, যিনি মুক্তিযোদ্ধা তাকে নিজেকে তার ওই জায়গায় রাখতে হবে। এটা যদি না হয়, এবং আপনি যিনি অন্যায় করছেন তাকে যদি আলাদা না করতে পারেন, তার মানে কি? তার মানে হইলো যে আপনি যদি ফিরে আসেন, তাহলে আপনার মাধ্যমে যিনি লক্ষ কোটি টাকা পাচার করছেন, তিনি এরপরে তো 10 লাখ কোটি পাচার করবে। এটার প্রশ্নের উত্তর আসতে হবে। এই যে এখানে একজন বলছেন যে দলের কথা, ভাই আপনারা জিজ্ঞেস করি, কোথায় বলবেন দলের কথা? কি দলের কথা বলা হয়েছে? কি কথাটা বলা হয়েছে যেটা আপনি জানেন না বা অন্য মানুষ জানে না? আপনার ঘরের কথা তো বলা হয় নাই। আমি এখানে যা বলেছি, প্রত্যেকটা পত্র পত্রিকায় প্রকাশিত, সোশ্যাল মিডিয়ায় ভাসমান প্রত্যেকটা সত্য প্রত্যেকের মুখে মুখে আছে। তো এখানে গোপন কথা কি হলো? আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে এটা করা উচিত। আপনি তো মানে আপনি যখন কথা বলবেন, আপনাকে একটা বিচার করে কথাটা বলতে হবে যে রাশেক রহমান কি নতুন কোনো তথ্য দিল? আমি কি কোনো মন্ত্রীর গোপন দুর্নীতির কথা এখানে প্রকাশ করেছি, না যা অলরেডি প্রকাশিত তাই নিয়ে কথা বলেছি? আপনি বলেন। প্রকাশিত রাশেক রহমান কি জীবনের প্রথম এই মনোনয়ন বাণিজ্য হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে বলেছেন? আমার আগে আরো লোক বলেছে।
আওয়ামী লীগ যখন সরকার তখনই তো বলেছে, আমি তো গোপন কিছু বলিনি। আপনি ব্যবস্থা নেন নাই, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে ব্যবস্থা নিন। আমি যে বলেছি যে 2024 সালের ডামি নির্বাচন, এই নির্বাচনে মনোনয়নে বাণিজ্য হয় নাই, মনোনয়ন দেওয়ার পরে বাণিজ্য হয়েছে। এটা কি আমি নতুন বলছি? আমি বলা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, উই শুড নট ডু দিস। তাইলে ধরেন সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো পৃথিবীর কেউ না কেউ প্রথম বলছে। এখন আমি যদি আগামীকালকে আপনাকে বলি সূর্য পূর্ব দিকে উঠে, আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তার জন্য তো আপনি বলতে পারবেন না যে আমি কোন অন্যায় করছি। সো অল আই এম সেইং, যে প্ল্যাটফর্মটা কোথায়, কাকে বলবেন? যিনি নিজে অনিষ্ট করছেন তাকে কি বলবেন আপনি? তিনি তো এখনো স্বীকার করেন না যে তিনি অনিষ্ট করেছেন। আমি নেপোলিয়ন বোনাপার্টের একটা ঘটনা আপনাকে বলতে চাই। দুর্দান্ত প্রতাপশালী সেনাপতি ছিলেন, তো এম্পারার ছিলেন, তাই না, সম্রাট ছিলেন। তো চলে গেছে শীতকালে রাশিয়া দখল করতে, বুঝে তো নাই। আজ বুঝবা না বুঝবা কাল, মাথাটা থাপড়াই ব্যাপার বা গাইল। হ্যাঁ, ওইটা আবার আমার এলাকায় মাঝে মাঝে বক্তৃতা আমি বলি, আজ বুঝবা না বুঝবা কাইল, পাশা থাপড়াই ব্যাপার বা গাইল, বুঝলেন না? তো নেপোলিয়ন বোনাপার্ট চলে গেছে রাশিয়া দখল করতে শীতের মধ্যে, বুঝেন পাগলা। হ্যাঁ, তো যাওয়ার পর তো ভালো মাইর খাইছে, মাথায় মাইর খাইছে, পাশায় মাইর খাইছে, খাইয়া ফিরতেছে ফ্রান্সে আবার। হ্যাঁ, তো হঠাৎ করে সেকেন্ড ইন কমান্ড 2IC রে ডাকছে, ডাইকা বলছে যে এই যারা বাদ্য বাজায়, ব্যান্ড পার্টি বাজায়, বিউগল বাজায় আমার সেনা, এদের সবাইকে হলো সমানে ড্রাম বাজাইতে আর বিজয়ের বাজনা বাজাইতে। হ্যাঁ, 2IC তো ভয় পায়, ভয় বলতেছে যে ইয়োর এক্সেলেন্সি, ইয়োর এমিনেন্স, great Emperor Napoleon, with all due humility, the outcome of the battle or war, however you may look at it, was not favorable. Then why shall we play all this trumpet and all these drums? তো বলতেছে তুই কিছু বুঝোস বোকা? জি, বলে আজকে হারছি, আগামীকালকে তো হারবো না, জিতবো। এই আগামীর জিতার কথা চিন্তা করে বাদ্য বাজাইতে বল, যাতে ফ্রান্সের লোক না বুঝে আমি কতটা মার খেয়ে আসছি। ওকে, এই কথাটা কেন বললাম? আরে ভাই, আপনি তো বাথরুমে লুকাইলেও বাথরুমের কথা বলবেন না, আপনি দুঃসাহসিক ঘটনা বলবেন। আপনি বলবেন 50 জন আমার নিবেদিত কর্মী যারা আমার জন্য জান দিতে প্রস্তুত ছিল, তারা রাতের আধারে এসে আমার চেহারা ঢেকে, আমাকে রশি দিয়ে বেঁধে দেওয়াল টপকিয়ে গোপনে তারা এক জায়গায় নিয়ে আমাকে ভারতে পাঠান। নতুন যুগের নব্য মুক্তিযোদ্ধারা আমাকে গোপনে এখান থেকে বের করে ভারতে পাঠিয়ে দিয়েছে এবং তারা আমার জন্য জান দিতে প্রস্তুত ছিল, কারণ আমি একটি দলের সাধারণ সম্পাদক। আপনি কি বললেন? বিরক্ত হতো। জি, আপনি বললেন হ্যাঁ, এটা পরে বলতে পারতেন, দেশে ফেরার পরে আপনি বাথরুমের ছবি টবি সহ আপনি বইয়ে লিখতে পারতেন, কিন্তু সেটা তো না। তার মানে কি, যে আপনি যে কারোর সাথে, আপনাকে দোষ দিয়ে আপনি যে কারোর সাথে ডিসকাস করবেন, কি বলবেন বা বলবেন না, এই অভ্যাসটাই তো নাই। তো এত বড় রাজনৈতিক দলে যদি কথাবার্তা বলার অভ্যাস না থাকে, ডিসকাস করার অভ্যাস না থাকে, তাহলে আপনি সাফল্য কিভাবে আশা করছেন? আর দেখেন না, যখনই কিছু বললে আমার দলের শত্রু হয়ে যায়। আরে ভাই, যে আপনাকে মারতেছে, পিটাইতেছে, জেলে দিচ্ছে, তারই গিয়া পারলে কিছু করেন। এত বড় বাঘের বাচ্চা হয়েছেন, মুরদের পোলা মুরদ হয়েছেন, তো যান, যাই ফাইট করেন তার সাথে, তা তো পারছেন না। কারণ সাংগঠনিক ভাবে আপনি শক্তভাবে দাঁড়াতে না পারলে ফাইট করতে পারবেন না। আমাদের চাওয়া কি ভুল, কি ভুল চেয়েছি আমি, বুঝলেন না? তো আর নেত্রীর সাথে আমি তো অত বড় নেতা না। এবার আমার কিছু কথা, আমাকে ভালো মতো চিনো কিনা বা মনে আছেন কিনা আমি তো জানি না। উনি তো এখন অনেক সংকট, আপনাকে মানে এখন বলছে উনি তো অনেক সংকটে, ওই সময় তো নাই। যেমন ধরেন এখন ইরান ইসরায়েলের গন্ডগোলের কারণে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নামটা হারিয়ে গেছে, তাই না? এখন ধরেন সে আর ভাবছিল রাষ্ট্রপতি হওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সে থামিয়ে ফেলবে, কিন্তু থামাতে পারে নাই। সুতরাং আমরা তো হারিয়ে যাচ্ছি। এখন নেত্রীর টেবিলে আমি কোথায় আছি সেটা আমি জানি না। সুতরাং আপনি যত সহজে ওই যে সম্মানিত দর্শক নেত্রীর সাথে কথা বলতে পারেন, আমি অত সহজে কথা বলতে পারি না। এবং আমি আরো মনে করি যে সবাই নেত্রীর সাথে কথা বলার দরকার নেই। মাস্ট যে লোক জেলে যেতে ভয় পাবে না, এরকম অনেক লোক আছে। এবং যে লোক নেত্রীর কথা বলতেও ভয় পাবে না, আওয়ামী লীগের কথা বলতেও ভয় পাবে না, এরকম অনেক লোক আছে, আমরা দেখেছি, সেই উদাহরণও আছে। এটা গেলে এক। সমস্যা হচ্ছে উনি কেন দিচ্ছেন না সেটা আমি বলতে পারি না, আমি ওনার মনের কথা বলতে পারি না। বা যারা কেন্দ্রীয় কমিটির আছেন তাদের সবার উচিত নেত্রীকে বলা, যে অনুরোধ করা যে একটা মুখপাত্র বাংলাদেশের দরকার। 2 নাম্বার, বাংলাদেশের বাইরেও একজন বা 2 জন মুখপাত্র সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন, এইভাবে ভাগ করে দেওয়া দরকার। এখন আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি, দেখেন, আল্লাহ তাআলা হ্যাজ ব্লেসড মি উইথ এ কোয়ালিটি, এ ভার্চু। I believe I try to speak logically. আমি যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি।
আঞ্চলিক শান্তি নিরাপত্তা, বাংলাদেশের শান্তি নিরাপত্তা এবং সর্বোপরি বৈশ্বিক ক্ষেত্রের যে প্রভাব, এটার জন্য আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি কি, সেটা আমি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে আমি বিশ্বাস করি সাবলীলভাবে আমি তুলে ধরতে পারবো। এখন সেটা যদি আমাকে কেউ দায়িত্ব দেন, আমি তো জান প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করব। কিন্তু যেহেতু এরকম কোনো সুনির্দিষ্ট দায়িত্ব নাই, সেই জায়গা থেকে আপনারা যখন কোনো কিছু জানতে চান সেটার উপর আমি আমার মতামতটা দিই, কথাটা বলি। এখন কথা হচ্ছে যে একেবারে ইয়েস মিনিস্টার, মানে আপনি যা বললেন সেটাই আমাকে ওইভাবে ডিটো কপি শুনে বলতে হবে, এরকম হইলে আমি সেই দায়িত্ব পালন করতে পারবো না। কারণ আমি তো আপনাকে বলেছি যেটা অন্যায় সেটা অন্যায়। এখানে আসলে এটা ছোটখাটো কোনো নির্বাচনের জায়গা তো নাই, এটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জায়গা। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ভাগ্যের একটা খুবই পরিষ্কার সম্বন্ধ আছে। সেই জায়গায় আসলে ছল চাতুরি করা বা সত্যকে এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন বা সুযোগ আছে বলে আমি মনে করি না। একেবারেই আলট্রুইস্টিক ভাবে এটাকে বলে একটা মহৎ যুদ্ধ হিসেবে নিয়েই কিন্তু এর কাজটা করতে হবে। সুতরাং অবশ্যই আমি আমার কাজ করতে গেলে সেখানে যারা গ্লোবাল স্কেলের অন্যায় করেছেন তাদেরকে পরিত্যাগ করা প্রয়োজন, সেটা তো আমি ওপেনলি বলবোই। সেজন্য হয়তো আমাদের মতো যারা আছেন তাদেরকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয় না। কারণ আমি আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি যে যিনি 3 লক্ষ 4 লক্ষ কোটি টাকা পাচার করেছেন তার ওকালতি কেন আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের এরকম কেউ আছে তো না? কেন নাই? আপনি বলেন। আমাকে আমি তো আপনার অনুষ্ঠানের নাম বলেছি, আপনি বলেন অভিযোগ কার নামে বলেন না। পত্র পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি দৈন্যটা দেখেন না, এই যে সালমান এফ রহমান, হ্যাঁ, এখন আপনি তো দেশে কিছু করতে পারছেন। ওই গোলাম মৌলার অনেকে আপনি জেলে পাঠাইছেন, দল থেকে বাইর করছেন, সেই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে না? আচ্ছা, এই যে ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, আচ্ছা, ডক্টর কামাল হোসেন দোষ আছে, দোষ যে নাই তা না, দলে থাকতে পারে না, কিন্তু ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন এখন তো আপনার কথাই বলতেছে, কি আপনার জামিনের কথা বলতে, তাই না? আপনি ব্যারিস্টার আমিনুল ইসলামের সাথে আমরা কি করছি, তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির তখন আপনার কথাই বলতেছে। আপনি মনে করেন এই কিশোরগঞ্জ নেত্রকোনা এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপিতে যাইও বিএনপি যাওয়া হইলো না, কথা শুনলে মনে হয় আওয়ামী লীগের নেতাই উনি এখনো। অবশ্যই ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। তো এখন তো আপনাকে আপনার আওয়ামী লীগ পেজে ওই ওনার কথা, ওই বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, ওনার কথা নিয়েই চালাইতে হচ্ছে। তাহলে এর থেকেও কি আপনার উপলব্ধি হচ্ছে না যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভালো মানুষগুলোকে দূরে তাড়িয়ে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন? কি করণীয় যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো এদেরকে ফিরিয়ে আনুন। আমি তো মনে করি একটা উচ্চতার জায়গা থেকে তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় ফিরে আসার জন্য, সবাই ফিরে আসবে। কেন ফিরে আসবে না? ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এখন আপনি যদি রাশেক রহমান সত্য বলার জন্য বাইর করে দিতে চান, এই যে এখানে যে কিছু লোক যে কথা বলে, হ্যাঁ, বের করে দিতে পারেন, খুব সহজ। আমার কি হবে? আমার 3 বেলা খাওয়ার জন্য কি আওয়ামী লীগকে প্রয়োজন? কোনোদিনও প্রয়োজন ছিল না। যারা আমাকে, আপনি তো চিনেন, যারা আমাকে চেনে, আমার 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগের আগেও প্রয়োজন ছিল না, এখনো নাই, আগামী দিনও হবে না, ইনশাআল্লাহ। তো আমাকে যদি আপনি বের করে দিতে পারেন, তো এইভাবে তো আপনি সত্য কথা বলা লোক সবই তাড়িয়ে দিয়েছেন। আরো কিছু কমিয়ে ফেলেন, তাতে ফি সাবিলিল্লাহ, আর কোনো সমস্যা থাকে না। আমরা ওইটাই বলছি যে আমাদেরকে নিজেদের থেকে নিজেদের শিখতে হবে। এবং দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে একেবারে নির্মোহ বিশ্লেষণে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে অনেক সময় আত্মীয় স্বজনরাও তো অনিষ্টের কারণ হয়। তাই বলে আত্মীয় স্বজন ছাড়া তো আর কেউ বাঁচতে পারবে না। রাখবেন, সাথে রাখবেন, ভালোবাসবেন, সবই করবেন, বাট নিজে হাতে করতে হবে যাতে কেউ সীমা লঙ্ঘন না করতে পারে। এখন ধরেন আমি একটা ছোট উদাহরণ, আপনার প্রায়োগিক উদাহরণ দিতে চাই। ধরেন 23শে জুন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে। যারা মিছিল করেছে তাদেরকে আমি সেলুট জানাই। ধরেন আমার রংপুরে সাব্বির, তারপরে সৌরভ, তারপরে চপল, ছাত্রলীগের তারা নেতা, হ্যাঁ, তারা কিন্তু খুব নিবেদিত ভাবে খুব চেষ্টা করছে মিছিল মিটিং এগুলো করার জন্য, এবং যতটুক পারছে সাহসিকতার সাথে তারা করেছে। সাই সেলুট দেন। এই একইভাবে সারা মানুষ যারা করেছে তাদের সকলকে সেলুট করি। কিন্তু আপনাকে একটা রূঢ় বাস্তবতা বলতে চাচ্ছি, ঢাকার কোন একটা সংসদীয় এলাকায় কোন একজন এমপি ছিলেন যিনি দক্ষিণবঙ্গ থেকে এসে এমপি হয়েছেন, মানে ঢাকার উনি লোক না, ওই এলাকার ওনার কোনো অবস্থানও নাই। এখন উনি ওনার ওই 23শে জুনের যে মিছিলটা, সেটা ওই ঢাকার সংসদীয় এলাকায় করছেন 8-9 জন দিয়ে, এবং ওনার একটা বিরাট বড় ছবি, হাসি দেওয়া ছবি দিয়ে মিছিলটা হয়েছে। এখন এতে অসুবিধা কোথায়? এতে অসুবিধা একটাই, যে ওই আদিবাসী পুষ্ট ঢাকার নির্বাচনী এলাকার যারা রিয়েল আওয়ামী লীগার,
যারা ওই এলাকায় রাজনীতিটা করেন তারা আর রাস্তায় নামবে না, কারণ আগামী দিনে এই বিদেশি লোক আবার এই সেখানে এমপি হবে, এর জন্য তার কেউ জেলে যাবে না। তার মানে হচ্ছে এই যে বিক্ষিপ্ত ভাবে আপনি কর্মসূচি দিচ্ছেন সেখানেও একটা উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনা থাকতে হবে। আপনি যাকে ভর করে, যে লাঠির উপরে ভর করে দাঁড়াবেন, সেই লাঠিটারে যদি আপনি প্রতিদিন বৃষ্টিতে ভেজান তাহলে একসময় তো লাঠি ভেঙে যাবে। আপনি সিজন করতে হবে, কোনো পরিকল্পনা তো কোথাও নাই। ধরেন আমি রংপুরের মানুষ, হ্যাঁ, এখন আপনার বাড়ি ধরেন নোয়াখালী, আপনার আমি আইনা রংপুরে বানাই দিলাম উপজেলা কমিটির সভাপতি, কেমন হবে মনে করতেছেন? বা আপনার আইনে আমি বানাই দিলাম এমপি, আচ্ছা হইলেন, একবার নয় এমপি হইলেন, মানুষের তারা খেয়ে চলে আসলেন ক্যানাডা, ওকে। এখন নেক্সট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি ক্যানাডার থেকে এখন আপনার একটা বড় ছবি দিয়ে, হাসি দিয়ে আপনি মিঠাপুকুরে 8-7 লোককে দিয়ে মিছিল করাইলেন। তাহলে আমি কি বুঝলাম? যে আগে হটাও খন্দকার ইসমাইল, তারপরে বুঝবো, এটা হবে না ব্যাপারটা? মানুষের সাইকোলজিটা বুঝতে হবে তো। এখন আমি যদি গড লাইক একটা পরিস্থিতি চলে যাই, নিজেকে খোদার কাছাকাছি মনে করা শুরু করি, যে মানুষের মন নাই, মানুষের আবেগ নাই, মানুষের কোনো ইচ্ছা, অভিলাষ, কোনো অভিপ্রায়, কোনো স্বপ্ন নাই, তাহলে তো ইসমাইল ভাই বড্ড বড় বিপদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কি শেষ করতে পারি এবার? অনেক কথা হয়েছে, অনেক কথা শুনেছি। কথা হয়ে গেল। না না না, কথা ঠিকই আছে। প্রিয় দর্শক, আপনারা যারা লাকি আহমেদ বলছেন, লাকি আহমেদ, মিজানুর রহমান হৃদয়, কথাগুলো সত্য বাস্তব। যারা দলের জন্য অন্যায় দেখে না তারা ভালো থাকতে পারবে না। মনে হয় লাকি আহমেদের একটু ইয়েটা আগেরটা একটু যদি যুক্ত করো, খুবই ভালো লেগেছে। অনেক কথা হয়েছে। আমার কথা একসাথে 1 লাখ লোক নামে না কেন? আচ্ছা ঠিক আছে, নামবে 1 লাখ লোক, আপনার কথায় নামবে। আপনি 1 লাখ লোকের সাথে দেখা করলে, কথা বললে না নামবে? আপনি যখন ছিলেন, আপনার অবস্থা ছিল, তখন কয়জনের সাথে কথা বলছেন, কয়জনের ভালো ব্যবহার করছেন? আমি তো বললাম, আমি আজকে দুঃখের সাথে আবার বলতেছি, এই যে ধানমন্ডির 3-এর অফিস, এই যে 23 বঙ্গবন্ধু এভিনিউ অফিস, এগুলোর সাথে তো আমার বাবা, আমরা ওনারও মানে রক্ত, পানি, শ্রম, মেধার একদম সরাসরি সম্পর্ক আছে, ঠিক আছে না? আমি ছোটবেলায় যখন আমি গভর্নমেন্ট স্কুলে পড়ি, ঢাকা কলেজে পড়ি, আমার বন্ধু বান্ধব সব, আমার তো যারা এরশাদ বিরোধী আন্দোলন করছে তারা তো সবাই ঘনিষ্ঠভাবে চিনে। প্রত্যেকের সাথে আজকে আমার পরিচয় 1991 সাল থেকে, জয়েন্ট সাধারণ। আপনার বাবা এখন কোথায়? আপনার বাবা এখন কোথায়? উনি তো একদম বর্ষিয়ান রাজনীতিবিদ। জি, আমার মার লিম্ফোমা নামক ক্যান্সার, এটা 2024 সালের এপ্রিল মাস থেকে ধরা পড়েছে। একই সাথে তিনি পার্কিনসন রোগী। সুতরাং বেসিক্যালি এই লিম্ফোমার সাথে সম্পর্কিত যে ক্যান্সার, এটা কোনো প্রুভেন চিকিৎসা নাই। তাই দীর্ঘ 1 বছর ধরে আমার মা এখন বিশেষায়িত চিকিৎসার অধীনে আছেন। আপনারা সবাই দোয়া করবেন। এবং আমার বাবা কোনোদিন আমার মা থেকে দূরে ছিলেন না, এখনো পাশেই আছেন, আপনারা দোয়া করবেন। নিশ্চয়ই তিনি সুস্থ করবেন আল্লাহ তাআলা, আশা করি। হ্যাঁ, আর সুস্থতার থেকে বড় কথা ব্যথাটা কম হওয়া খুব প্রয়োজন। হ্যাঁ, তো এখন যেটা আপনাকে যে জায়গাটা কথাটা খেটা হারিয়ে গেল। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি শৈশবকাল থেকে এই বঙ্গবন্ধু এভিনিউ বা আওয়ামী লীগের অফিসের যে পরিবেশ দেখেছি, আপনি যে কোনো সাহসী আওয়ামী লীগের নেতা বা কর্মীকে আপনার অনুষ্ঠানে জিজ্ঞাসা করবেন যে সৈয়দ আশরাফ সাহেব মৃত্যুবরণ করার পরে এই আওয়ামী লীগের 2টি অত্যন্ত প্রয়োজনীয় দপ্তর, একটি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দপ্তর আর একটি বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, এই জায়গায় পরিবেশ কি বিরাজমান ছিল, আপনি বুঝে যাবেন কি করা প্রয়োজন। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রথমে আপনার চিকিৎসা দেয় না, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে আপনার কি সমস্যা শুনলে বলতে পারে কি করতে হবে। সুতরাং আমাদের দলে সমস্যা নিয়ে কথা বলাই মনে হচ্ছে পাপ হয়ে গেছে। এটা দুঃখজনক, এটা ঠিক হতে হবে। আচ্ছা, এই মুহূর্তে তাহলে আপনার বক্তব্য শুনে এবং দর্শকরাও অনেক প্রশ্ন করেছেন, অনেক মন্তব্য করেছেন, সবকিছু শুনে যেটা মনে হচ্ছে মিজানুর রহমান হৃদয়, তিনি বলছেন আপনার কথাগুলো বাস্তব। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখন যেই এই মুহূর্তে জুলাই আগস্টে বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়েছে, যে ধরনের আন্দোলন হয়েছে একটা মুক্তিযুদ্ধের পক্ষের, এইগুলো আমরা অনেক বলেছি, অনেক বলা হয়েছে, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে এগুলো প্রটেস্ট করার কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যত কিছু আছে সবকিছুই শেষ। মুক্তিযুদ্ধের পক্ষের যারা
আছেন, দেশের পক্ষের যারা, দেশের সাধারণ নাগরিক আজকে আক্রান্ত, সবকিছু মিলে এখন যেটি রাশেক ভাইয়ের কথা শুনে যেটি বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের ভিতরে একজন মুখপাত্র দরকার, যিনি একজন যৌক্তিকভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, যার কথার মধ্যে একটা দিক নির্দেশনা থাকবে, যার কথা শুনে দেশের সাধারণ মানুষ উজ্জীবিত হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও একটা আশা ভরসা বা ভবিষ্যৎ দেখতে পাবে। সেই ধরনের একজন মানুষ স্পোকসম্যান হিসেবে দলের শীর্ষ নেতার নির্দেশেই নানান বিষয়গুলো সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। আর আরেকটি আপনি প্রস্তাব দিলেন, দেশের বাইরেও এক দুজন মুখপাত্র দরকার, যারা স্পেসিফিক আওয়ামী লীগের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামী দিনগুলো কিভাবে আরো সুন্দরভাবে উদযাপন করা যায়, রাজনীতি করা যায়, সেই জিনিসগুলো হানাহানি, মারামারি, কাটাকাটি ছেড়ে। ইসমাইল ভাই এখানে একটু অ্যাড করতে হবে, এটা আধুরা থেকে যাচ্ছে, এটা সম্পূর্ণ করার জন্য প্রেসক্রিপশনটা ইজ অ্যাজ সাচ যে দেখেন, এই যে আপনার অনেক দর্শকদের জিজ্ঞেস করছে, এখানে আপনি উত্তরটা পেয়ে যাবেন যে আপনি আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন কিছু বললেন না কেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তখন আমি বলেছি, কিন্তু এত আয়োজন, এত আড়ম্বরের মাঝে, মানে শেক্সপিয়ার একটা কথা আছে হ্যামলেটে যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি সিগনিফাইং নাথিং। হ্যাঁ, তো ওই অত আড়ম্বর, অত আয়োজনের মাঝে আমাদের কথা হারিয়ে গেছে, কেউ শুনে নাই। হ্যাঁ, আমি বলেছি, কিন্তু তারপরেও বলতে চাই যে দিনের শেষে এই 15 বছর তো আমরা একটা গোষ্ঠীর উপরে আস্থা রেখেছি যে তারা পারবেন, তারা কিন্তু পারেন নাই, আমাদেরকে বিতাড়িত হতে হয়েছে। সুতরাং প্রেসক্রিপশনের সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে যারা ব্যর্থ হয়েছেন তারা সাথে থাকুন, কিন্তু যারা ব্যর্থ হন নাই তাদেরকে কাজ করার সুযোগ দিন। আপনি কি প্রেসক্রিপশনটা পাইলেন? ঠিক আছে, তাহলে আমি কনক্লুশনে যেতে পারি এখন। জি প্রিয় দর্শক, হ্যাঁ, বিতর্ক যাদেরকে নিয়ে আছে তারাও থাকুক, কিন্তু যাদেরকে এখন কাজ দিলে, দলের নেতৃত্বে আনলে দলের জন্য, দেশের জন্য মঙ্গল হবে, তাদেরকেই এগিয়ে আসা উচিত, এগিয়ে আনা উচিত। অতি অল্প সময় দল অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং আমরা আবারও রিপিট করছি, সেটি হচ্ছে যে দেশের ভিতরে একজন স্পোকসম্যান শক্তভাবে, যিনি আইনের মানুষ হতে পারেন, যুক্তিতর্কে এক্সপার্ট হতে পারেন, কথাবার্তা বলার মধ্যে একটা সৌন্দর্য, বিউটি থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, গর্জিয়াসনেস থাকতে হবে। নারী পুরুষ যেই হন না কেন, ছেলে মেয়েরা উজ্জীবিত হবে, আশার বাণী শুনতে পাবে তার কাছ থেকে। সেরকম একজন মানুষের এখন আওয়ামী লীগের হয়ে কথা বলা উচিত। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। আর বাংলাদেশের বাইরে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ইউরোপ, 3টা জায়গায় অন্তত যদি স্পোকসম্যান থাকে, যে তারা বিদেশে যারা আছেন তারাও মানুষের পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের সম্পর্কে কথা বলে মানুষকে উজ্জীবিত করবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, কোনো দিক নির্দেশনা পাবে, দেশের বাইরে কিভাবে চলতে হবে, দেশের ভিতরে কিভাবে রাজনীতি করতে হবে, দেশের ভিতরে কিভাবে এখন ঘুরে দাঁড়াতে হবে আগামী দিনের জন্য। সেই প্রস্তুতিটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি। এবং নেতা কর্মীরাও, বিশেষ করে তৃণমূলে যারা রয়েছেন, তারাও এটা প্রত্যাশা করেন যে কারো কাছে কিছু শুনতে চায়। আমার কাছেও অনেকে, আমি তো আর কেউ না, আমার কাছেও জিজ্ঞেস করে, ভাই এখন কি হচ্ছে, কিছু জানেন কিনা? কিছু জানার, কারোর কাছে বিচ্ছিন্ন ভাবে এভাবে জানা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আপনিও নিশ্চয়ই সেটাই মনে করেন। এবং একজন স্পেসিফিক, যে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আমি আবারও বলি, আমি এটা রিপিট করি এই কারণে, সুন্দরভাবে যিনি কথা বলবেন, যুক্তিতর্ক উপস্থাপন করাটা যা সঠিক হবে, আগ্রাসী না, কিন্তু দলের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করতে পারবেন, যাকে দেখে অন্য ছেলেমেয়েরাও আকৃষ্ট হবে। না, আওয়ামী লীগ করা যায়, আওয়ামী লীগ করা উচিত, আওয়ামী লীগে ভালো মানুষ আছে, সুন্দর করে কথা বলতে পারে। আমরা অতীতে বা এখনো যা শুনছি, হানাহানি, মারামারির কথাই শুনি। আমাদের কোনো রাজনৈতিক নেতাদের কাছে, ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, তাদের কাছ থেকে কেউ কোনোদিন একটা ভালো কথা, ভালো দিক নির্দেশনা ছেলে মেয়েদের জন্য কারো দেখতে পাইনি। এখন একটা সুযোগ, আমাদের নেতা নেত্রীরা যখন বক্তব্য দেন হাজার হাজার মানুষের সামনে, সেখানেও ওই যে ষড়যন্ত্র, হানাহানি, মারামারি কথা ছাড়া
ভালো কোনো কথা, আমি এটা বহুবার বলেছি, আমি নিজেও বলি, বন্ধু বান্ধবদের সাথেও বলি, যে আসলে কি শিখছে, কি জানবে। কেউ কেউ আবার বলেছেন বঙ্গবন্ধুর আত্মজীবনী বই, আমাদের হারুন আল রশিদ, আমাদের অ্যাম্বাসেডর, তিনি একটা কথা বলেছেন যে হ্যাঁ, বঙ্গবন্ধুর যে অপ্রকাশিত আত্মজীবনী, না, বঙ্গবন্ধুর যে বইটা বেরিয়েছে, অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী বইটা ছেলে মেয়েদেরকে বিনা পয়সা দিলে কি হতো? স্কুল কলেজে নিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বইটা পড়তে দেন না, ডিম ভাজা শিখাইছেন, বিছানায় চাদর কিভাবে বিছাইতে হয় সেটা শিখাইতে গেছেন। আরে ভাই বাঙালি তো, আমি কি ভাই জাপানিজ না আমেরিকান? রুমিন ফারহান একটা কথা বলি, দামি কথা বলছে রুমিন ফারহান বলছে আমি ব্যারিস্টার হইলাম, আইনজীবী হইলাম, এমপি হইলাম, তো আমার তো স্কুলে গিয়ে কোনোদিন ডিম ভাজা শিখা লাগে না, আমার আম্মাই তো আমাকে ঘরে ডিম ভাজা শিখাইছে। বলে আমার তো কোনোদিন স্কুলে গিয়া কিভাবে চাদর বিছাইতে হবে, আমি একটা মেয়ে, আমার তো আমি তো ঘরেই শিখছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে শিশু সুলভ ভাষায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন পর্যায়ে না পড়িয়ে, ভালো মানুষ হওয়া, সাহসী মানুষ হওয়া না শিখিয়ে আপনি ডিম ভাজা শিখাইতে গেছেন। ভাই এটা তো সবকিছু সবার জন্য চলে না, বুঝলেন না কথাটা? জি জি। এবং আপনি যেহেতু কথাটা তুললেন, পড়াশোনার মধ্যে পাঠ্যপুস্তকেও কিন্তু নীতি নৈতিকতার বিষয়টি ওইভাবে অতীতে যেমন ছিল, আমি মনে করি সেই বিষয়টি নেই। আমার বাবা চাচারা হয়তো অ্যাপ্রিশিয়েট করবে, বাঙালি বুঝবে এবং মুখস্থ করবে, দুইটাই করবে, এটা বাঙালির নেচার। আচ্ছা, I'm not a German person, I'm not Japanese, I'm not American, I am Bengali, I'm Bangladeshi. I will have a full combination of acquiring knowledge, whether you like it or not. That's how it is. এখানে 100 বছর পুরানো একটা ট্রেন্ড থাকবে, 50 বছর থাকবে, আবার সামনের দিনের জিনিস থাকবে, সবকিছু মিলিয়েই আমাদের হবে। জি জি। আমি কি রবীন্দ্রনাথের পদ্যকে মুখস্থ করবো না, নজরুলের পদ্যকে মুখস্থ করবো না? অবশ্যই করবো। বা আমার যে ইসলামিক শিক্ষা, যেটা আমাকে ইসলামিয়াত যেটা শেখানো হয়, সেখানে কি আমি সূরার আয়াতগুলো মুখস্থ করবো না? করবো, অবশ্যই বুঝবো, মুখস্থ করবো, সবই করবো, এটাই আমার সৌন্দর্য। আমি হঠাৎ করে আমি ওই মানে কি বলে ময়ূর সাজার জন্য লাফাচাপা শুরু করে দিলাম, না বুঝা নিজের দেশ জাতি সত্তাকে। দ্যাটস নট কারেক্ট। আরে ভাই টিনের চলা দিয়ে পানি পরে স্কুলে গিয়া আপনি এনে দিচ্ছেন ডিম ভাজা, ফাইজলামি করে জাগাবেন না, এটা কি জিনিস? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর আরো যত্নবান হতে হবে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখলে যাতে ছেলে মেয়েদের স্কুলে যেতে, বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছা করে। ট্রেনিং কলেজের সংখ্যা হইলো 20-এর নিচে, 18 বা 17 বোধহয়, সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আপনি কারিকুলাম চেঞ্জ করে বলতে, শিক্ষকের ট্রেনিং এর খবর নাই, কি শিখাবে সেটা ঠিক নাই, আপনি এখানে নাইসা গাইয়া পদ্য পড়ান, এটা কোনো কথা হইলো নাকি? শিক্ষকদেরকেও ছাত্রছাত্রীদেরকে কিভাবে নার্সিং করতে হবে সেটা শিখাইতে হবে, এবং সেইটা তারা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে সেইভাবে কথা বলবেন। এই জায়গায়ও আমাদের একটা বিরাট ঘাপলা আছে। আমাদের আরেকটা বিষয় হয়ে গেলাম আর কি। না না না, ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনি সঠিক বলছেন, আপনি সঠিকভাবে কথা বলে যাবেন, সেটা আপনি আপনাদের কাছে, এখন আপনার বিবেকের কাছে যদি মনে হয় তাই সত্য, তাই বলছি, একদম সঠিক কথাই বলেছি। আচ্ছা, ঠিক আছে। তবে সার্বিক পরিবর্তন আমরা আশা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টার কাছে, নতুন ছেলে মেয়েরা অনেক কিছু জানতে পারবে, প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে, কিছুই তো নাই। শুনেন, আমি প্লিজ আপনার সাথে আমি করজোরে একটা কথা বলি, আপনার তো দায়িত্ব আছে, আমি একটা কথা আপনাকে বলি প্লিজ। জি বলেন। হ্যাঁ ভাই, আপনি খুব ধার্মিক মানুষ, হ্যাঁ, যদি হন তাহলে ধর্মীয় কিছু গল্প থেকে তো শিক্ষাটা নিতে হবে। আরে ইউনূস আজকে আছে কালকে নাই, তার বয়স কত, কয়দিন থাকবো? বিএনপি ক্ষমতায় চায়, বিএনপি ক্ষমতায় চায়, জামাত, আপনি তারে নিয়ে কথা বলতেছেন। আরে আপনি কি দিবেন সেটা বলতেছেন না কেন? আপনি আমাকে একটা জায়গা দেখান, আমার তো শিখার বিষয় আছে। আমরা কথা মক্কা বিজয়ের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে নবুয়ত প্রাপ্তির পরে এই মুশরিকরা বা কাফেররা কি করছেন সেটা নিয়ে কয়বার কথা বলছেন, আর উনি মানুষের জন্য কি দিবেন আল্লাহর পক্ষ থেকে সেটা বলছেন। আরে আপনি কি দিবেন সেটা বলেন না কেন ভাই? আপনি আমার প্রতিবাদের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে ওই জায়গায় যেখানে আমি অন্যের দোষ ধরে নিজেকে দাঁড়া করানো চাই। আরে আমি কি দিব? আমার যা দেওয়ার আমি তো প্রত্যাশিত দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা জনতা বানিয়েছে, তো মেট্রো রেল দিয়েছে, একটা আধুনিক জীবনের ধারণা দেওয়ার চেষ্টা তো তিনি করেছেন, কাজটা সম্পূর্ণ করতে পারেননি। আমরা কি দিব? শুধু আপনার বৈশ্বিক ভাবে না, মানে মনোজগতও আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের আমরা কি সম্ভাবনা দিব সেটা বলবো না কেন? সেটা বলার জায়গা কোথায়?
একটা বয়স্ক লোক, সে কোথায় মাইশা কোন কিসের মধ্যে দিয়ে হয়েছে প্রধান উপদেষ্টা। আরে ভাই 10 বছর পরে নামও খুঁজে পাবেন না তার প্রধান উপদেষ্টা, তারে নিয়ে লাগছেন। আরে ভাই আপনি কি করবেন সেটা বলেন না কেন? আচ্ছা, এখন আমি যেটা আপনাকে হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করতে বলতেছি, আপনি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি জি জি, ট্রানজিশন, ওনার নাম থাকবে না, আমি আপনাকে বলে দিলাম, ওই নোবেল প্রাইজ হিসেবে থাকবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার নাম থাকবে না, আমি লিখে দিলাম। নোবেল প্রাইজ নিয়েও তো বিতর্ক আছে। জি, সেটা অন্য কথা, সেটা তো আর আপনি মানে আলফ্রেড নোবেল তো আপনি খন্দকার ইসমাইল সাহেব খাইতে পারতেছেন না। মানে আমরা একটু আমরা থামি না, মানে ও তো পাইয়ে গেছে, ওটা তো কিছু করতে পারবেন না। হ্যাঁ, পাইয়ে গেছে। না, আমি যে অর্থে নোবেল বলছি, সোসাইটি যতদিন থাকবে ততদিন তার নামটা থাকবে, সেটা অন্য কথা, সেটা তো কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে বাংলাদেশের মানুষের মনে কিন্তু প্রফেসর ইউনূসের নাম ছিল না, থাকবে না, এটাই তো জায়গা। এখন আমরা ভাই মানুষের মনে কেমনে ঢুকবো? এটা কি ইউনূসকে গালি দিয়ে ঢুকবো, নাকি নিজের কি করতে চাই সেটা দিয়ে ঢুকবো, সেটা বলেন। আচ্ছা, এখন আমি বলছি যেই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম আমি যে কারণে বলছি, সেটা হচ্ছে উনি একজন নোবেল লরিয়েট। আমরা যেভাবেই বলি না কেন, বাংলাদেশের একজন শান্তির প্রতীক, অবশ্যই আউলিয়াদের মতো তিনি এসছেন, এটা কোনো কথা না। ওনার নামের মধ্যে মোহাম্মদ আছে, ইউনূস আছে, গ্রামীণ ব্যাংকের এমডি ছিল, আপনি ওরা হাতাহাতি করলেন কেন? দরকার কি ছিল? কিছুই করতে পারতো না সে। ওরে আপনি এগুলা করতে গেলেন কিছু? ওরা কে চিনতো দুনিয়ায়? তার নিয়ে কে বিবৃতি দিত? এখন তো শুনতে খারাপ লাগবে। আপনার রাজনৈতিক ভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, তারা, এবং ধরেন রাজনৈতিক ভাবে বিএনপি, এটা একটা বৃহৎ দল ছিল। আপনি নিজে আগ বাড়াইয়া আপনি আরেকটা শত্রু বাড়াইলেন কিসের জন্য? যদি এটাই সত্যি হয় যে সে এত টাকা পয়সা পছন্দ করে, সে তো ভালোই ছিল। তাহলে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে টাকা পয়সা নিয়েছিল, আপনি হাতাইলেন কেন? বলেন, ভিতরে ঢুকেন কেন? হইলো এটা? নো, এটা শেখ হাসিনার দোষ না, অবশ্যই তার আশেপাশে কিছু লোক এটা করছে। আসেন আলাপ করেন। আচ্ছা, সেটা আরেকদিন। শেখ হাসিনাকে এই বিপদে ফেলছে কে? এই বিব্রত অবস্থায় ফেলছে কে? এটা কি শেখ হাসিনা নিজে ফেলছে? নো, উনি যাদের উপর বিশ্বাস করছেন, যাদেরকে বিশ্বাস করতেন, আস্থায় রাখছিলেন, তারাই এইসব পরিস্থিতি তৈরি করছে। এটাই তো বাস্তবতা। সেটা আরেকদিন আলোচনা হবে। আমি আবার শেষ করি, এবার অনেক লম্বা হয়েছে আজকে, আর আলোচনা খুব ভালো হয়েছে, সেটাও ঠিক আছে। আমি যেটা বলতে চেয়েছি, আমাদের যেইভাবেই হোক, যেই কারণেই হোক, তিনি ক্ষমতায় এসে গেছেন, এটা তো সত্য, এইটা বাস্তবতা। সেই বাস্তবতায় ওনার কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, যেই ধরনের কথাবার্তা আশা করছিল, তার কিছুই দেশবাসী খুঁজে পায়নি। ক্ষমতায় চলে এসেছেন, এই বাস্তবতায় বিএনপি জনসাধারণের আশার জায়গায় যেটা পূরণ করতে পারবে না, সেই জায়গায় আওয়ামী লীগ দেখাবে যে তারা পূরণ করতে চায়। এটা হওয়া উচিত আমাদের কৌশল। এখন আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি। আপনারাই যদি দেশকে ভালোবাসে থাকেন, আপনারা যদি মনে করেন একটা অস্বস্তিকর অবস্থা এখন দেশে চলছে, নতুন ভাবে আপনারা কি করতে পারেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনিও নেত্রীর সাথে একটু কথা বলেন, বা নেতৃত্বের সাথে কথা বলেন। এক ধরনের আমাকে উনি খুব যে কর্মী হিসেবে আপনি কথা বলতে পারবেন না, কর্মী হিসেবে না, কর্মী হিসেবে আপনি কথা বলতে পারবেন না। ওনার নাম্বার জানি না ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা অত আমরা তো আওয়ামী লীগের কেউ না বললো তো আমি সমর্থন বলছে। এই মুহূর্তে মান অভিমান ছেড়ে আমার মনে হয় দলের স্বার্থে, দেশের স্বার্থে আমার কোনো মান অভিমান নাই, আমার কোনো বিশ্বাস করে তাইলে কথা বলতে আমার আশা আছে, আমার আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে আমি বলছি যে আমার এই আশা এবং এই আকাঙ্ক্ষা, আমি বিশ্বাস করি আরো লক্ষ কোটি মানুষের জন্য ভালো আশা এবং আকাঙ্ক্ষা বটে, এবং সেটাকে সফল করতে গেলে এইভাবেই আমাদের করতে হবে, এইটুকুই। তবু দায়িত্ব পালন করবেন, একটু দায়িত্ব নেন, কিছু দায়িত্ব নেন। আমি আপনার এখানে এসে কি আলাপ করতেছি? না, আলাপ তো না, এটাও একটা দিক নির্দেশনা, এটাও এক ধরনের কথা, এটাও একদম আত্মসমালোচনা, আগামী দিনগুলো কি হতে পারে। বাংলাদেশের আমি নাগরিক, আপনার অনুষ্ঠানে এসে আমি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতেছি, আপনি আমার গুড়দার গভীরতা বুঝেন না। আপনি কি জিনিসটা কি মনে করছেন? আমি হয়তো বা আগ বাড়াই গিয়ে ছুরির সামনে দাঁড়াইতে পারি না যে আমার ছুরি মারো, কিন্তু আমার ভিতরে কোনো আলট্রুইস্টিক জায়গা বা সাহসের কোনো অভাব আছে বলে মনে হচ্ছে না। আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না কেন? একটু অন্যদেরকে ডাকেন না, একটু কথা বলুক এসে পরিষ্কার ভাবে, দেখি কয়টা কথা বলে। চাপাবাজ তো দেখলাম, পালাবো না, আপনার বাসায় গিয়ে আশ্রয় নিবো, হ্যান করবো ত্যান করবো, সবচেয়ে আগে পালাইছে তো। বলে নাই মির্জা ফখরুলের বাসায় যাই আশ্রয় নিবো, এটা নাকি এখন বলে এটা নাকি হিউমার ছিল। সেদিন আরেকটা ভিডিও শুনলাম, ওখানে একই কথা, 2 দিন পর পরই। আরে ভাই, এটা বলার দরকার কি? আপনার পালাবেন কি পালাবেন না? আর পালাইলেন তো ঠিক মতো।
তাই আচ্ছা না? ঠিক আছে, কি আমরা গল্প, কমোডের ওখানে কমোড নিতে গেছে, ওনার সাথে সেলফি তুলে, কি ভাই? কমোড বিক্রি করতে এখন আমি তো চাইছিল। পারি না চুপ করে থাকতে, এইসব কথা শুনে আমি চুপ করে থাকতে আচ্ছা পারি না। আচ্ছা, যে কমোড কিভাবে নিতে চাইছিল ওরা বিক্রি করার জন্য? ওখানে তো নানান সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কমোড যারা নিতে গেছে, ওরা কমোড বিক্রি করতে গেছে, গিয়া দেখছে উনি ওখানে আছে, দেখার পরে কমোডের বদলে ওনাদের মায়া তৈরি হয়েছে। মায়া তৈরি হওয়ার পরে তারা গোপনে গাড়ি এনে তাকে সসম্মানে ওখান থেকে বলছে, না আপনি তো দেশের রত্ন,